আপনি আপনার খলিশাখালী জমি সম্পর্কে যা কিছু জানেন পূর্বের থেকে শেষ পর্যন্ত এখন এই মুহূর্ত আপনার নাম পরিচয় দিয়ে এই যাবতীয় ঘটনাগুলো বক্তব্য রাখেন। বলেন, আপনার নাম বলেন, আপনার নাম পরিচয় বলেন। আমার নাম আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী গাজী, পিতা খবর আলী গাজী। এই খলসিখালীর সম্পত্তি বিনিময় হয় আব্দুল সোহান কাজীর সঙ্গে, আর জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরী বিনিময় হয়। বিনিময় হয়ে এরা পারাপার হয়ে জমি বুঝে নেয়। মালিক কাজী আব্দুল সোহান কাজী এই সম্পদ বুঝে নেবার পরে এই মালিক জিতেন্দ্রনাথ চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরী এই জমির কোনো মালিক না, এদের কাছ থেকে বিনিময় করে 52 সালে বিনিময় করে। এখন এর মূলত মালিক আছে চণ্ডীচরণ ঘোষ। চণ্ডীচরণ ঘোষের একজন কর্মচারী ছিল ওই খলসিখালী। চণ্ডীচরণ ঘোষ এই সুরেন চৌধুরী দেখে ও ভারত পার হয়ে যায়। যাওয়ার পরে এর বলি গেছে সুরেন চৌধুরী যে তুই কিছু খাবি আর আমার কিছু দিবি, এবং আমার প্রজা রইয়ে 4 পার্টে প্রজাদের তাড়াবি নে, প্রজারা বড় চুরিদারি করবে, একটু তাড়া দিবি কিন্তু ধরবি না। এখন এইভাবে থাকে। এরই মধ্যে এই সুরেন চৌধুরী আব্দুল মালেক কাজী চিন্তা করল যে জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরীর কাছ থেকে যে বিনিময় করলাম, আর এই সুরেন চৌধুরী চণ্ডীচরণ ঘোষের স্টেটের কর্মচারী, এর কাজ কি আছে। এবার জেনে বলল আমি না দিলে তোর সম্পত্তি থাকবে না। ও ভোবাই গেছে, তাহলে কী করতে হবে? তো বলল ভারতে তুমি এসো, আলিপুর হাইকোর্টে আমি তোমার কাগজপত্র গোছাই দেবো। এবার আব্দুল মালেক কাজীকে কাগজপত্র নেওয়ার জন্যে ভারতে গেল। ভারতে আলিপুর হাইকোর্টে আব্দুল মালেক কাজী গেল 53 সালে লিজ ডিট। খালি 1 বছরের জন্য লিজ ডিট পেল। 52 সালে বিনিময় হলো, 53 সালে সুরেন চৌধুরীর কাছ থেকে লিজ ডিট নিল, হলো 3 চৌধুরী। এই 3 চৌধুরী কোনো ভাই না, এরও জমি নাই, ওই রণজিৎ কুমারদেরও জমি না। জমি মূলত হইল গে চণ্ডীচরণ ঘোষের। এই ঘোষ প্রজাদের দিয়ে গেছে, ডিএস সিএস রেকর্ড দিয়ে গেছে, পাওলা দিয়ে গেছে, ডিগ্রি দিয়ে গেছে, আমলনামা দিয়ে গেছে। এখন যখন এই লিজ ডিটটা করলো, তাই তো বিনিময়টা ক্যান্সেল হয়ে গেল। আর লিসির বয়স ঠেকলো মোটে 1 বছর, 53 সালে নেছে। সে 53 সাল সে খালি নদী পারাপার হতে 53 সাল চলে গেল। এই সম্পত্তি আব্দুল মালেক কাজী কীভাবে খাবে? খেয়েছে গার বলে। এখন এতে মুসলমানও আছে চণ্ডীচরণ ঘোষের, আর সংখ্যালঘুরাও আছে একসঙ্গে। প্রজায়েরা এই চণ্ডীচরণ ঘোষ বসাই গেছে। তখন আমাদের ওখানে দেবীশহর নাম করে একটা জায়গা, থানা দেওয়াটা, এই অনিল স্বর্ণকার খুব প্রভাবশালী লোক ছিল। যখন এই হিন্দুদের গায়ে আঘাত করেছে তখন ওই স্বর্ণকার বুঝেছে যে কাগজপত্র হয়ে গেছে তোর গা, তোরা জানিস কিছু? তা বলছে যে আমরা তো কিছু জানি নি। তো বললো কাগজপত্র আমি বের করে দেবো, তোরা আমার সঙ্গে হাট, তোকে বাঁচাই দেবো। এবার কাগজপত্র অনিলবাবু বের করে নিয়ে এদের মামলা করাই গেল। সর্বপ্রথম তখন কোর্ট বইয়েছে খুলনায়। ঢাকায় কোনো রাজধানী ছিল না, সর্বপ্রথম কোর্ট হয়েছে খুলনায় মোকদ্দমা করে ডিগ্রির রায় বের করে নিল। ডিগ্রি পাওনা হয়ে গেল প্রজাদের ওপরে। এবার মালেক কাজী তখন কী চিন্তা করলো যে কোন পথে যাব। এর মধ্যে 62 সালে এসে রেখাটা ঠিক আছে। উনি তখন গ্রামের প্রভাবশালী লোক ছিল ওই আব্দুল মালেক কাজী। এই মালেক কাজী গণ্যমান্য লোক, একজন পিস কমিটির চেয়ারম্যান ছিল। 62 সালে দেওহাটা আর কালীগঞ্জ থানা মিলে এই জমিটা 62 সালের এসে রেকর্ডটা হয়েছে দেওহাটায় গেছে।
এখন এই সেই বিনিময় দলিল আর লিজ ডিট নিয়ে গেছে। আর অফিসারের কাছে তো ধরো কাগজপত্র থাকে জমি জায়গার, সেই কাগজ নিয়ে এই তো রেকর্ডটা হবে। এখন ওই দলিল বের করেছে, বলছে যে আমার কাগজপত্র এইটা বললো, এই জমি কাগজপত্র হবে না, নিয়ে যাও। তারপরে লিজ ডিট দিয়েছে, বলছে আর মোটে কিচ্ছু হবে না, তোমার 2টা কাগজ নষ্ট হয়ে গেছে। এখন প্রভাবশালী একজন পিস কমিটির চেয়ারম্যান ছিল ওই মালেক কাজী, ও বাড়ি অফিসার ডেকে নিয়ে 62 রেসে বাড়ি বসাই করে গেছে টাকার ওপর ভিত্তি করে। 62 সালের ওই যে 28 অফিসার ছিল, ওই অফিসার টাকার বিনিময়ে 28 লিখেছে, লিখে কাগজটা দিয়েছে মালেক কাজীর হাটে যে এই তোমার রেসের রেকর্ড দেখালাম, কোনো বনিয়াদ পেলাম না, বনিয়াদ খুঁজে পেলাম না, তা যেভাবে রাখতে পারো তো পেলে, না পারলি এই পর্যন্ত এই তোমার ভোবা আছে দেখালাম। এইবার কাজী এই সম্পদ কাজী এসে রেকর্ড করে আসলে, এবার অনিলবাবু কাজীর বলল যে জমি তার যাবি না, জমি তোর না, জমি প্রজাদের জমি। এবার ওই অনিলবাবু বিল করতে লাগলো খলজি খালি, কাজী ঘুরতে লাগলো দৌড়ে দৌড়ে যে কনে যাব কি করব। আমার ইঞ্জিনগর দেউশাখা নাম করে একজন লোক ছিল, আমার আব্বারও অনেক বড়, আমার আব্বার নানা ছিল সেই দেউশাখা। উনি গাদা বন্দুকের কেসে পড়ল। আমার ইঞ্জিনগর প্রভাবশালী লোক ছিল জবেদ আলী হাজি, অনিল স্বর্ণকারেরা ছিল 5 ভাই, আর জবেদ আলী হাজি যে বানাইলো 6 ভাই। তা জবেদ আলী হাজি থাকল অনিল বাবুগা স্টেটের মেজি ভাই যা করে তাই। এখন এই দেউশাখা কেসে পড়ে গেলি কাজীর গা বাড়ি যেয়ে আশ্রা নেয় নিলি, কাজীরা বলল যে শাখা তোর কেসে বাঁচাবো, তুই আমার বাঁচাইতে পারবি? তো হ্যাঁ তোমার আমিও বাঁচাই যাবো, আমার কেসটা উদ্ধার করাই যাও, আমি তোমার খোঁজগাড়ি পাওনা করে যাবো। কাজী তো প্রভাবশালী লোক ছিল সেই সময়, ও জিহাটার থানায় যেয়ে ওসি কষা করি দিয়ে এখানতে কেসটা করে গেল দিলি। মালেক কাজী তো বুদ্ধিমান লোক, ওসিরে বুঝাইলো যে বাড়ি তো তার কালীগঞ্জ থানায়, এখন কালীগঞ্জ থানায় থানায় মিটুলি তো হবে না, কালীগঞ্জ থানা মিটুতে হবে ওই ওসির কাছে। এই ওই ওসির কাছে ফোন করছে, একটা সম্মিলন হলো। ওসি তো মানে জ্যাক থাকে, এবার ওই জ্যাকে শাখার মানে কেসটা মিটিয়ে গেল দিলি। এবার আব্দুল মালেক কাজী দেউশাখার বলল যে খোকা এইবার তুই আমার বাসা, চললো বাসাইতে পারি বাপ, আমি যে সত্য দেবো সেই সত্য যদি তুমি মানতে পারো তাহলে তোমার বাসায় যাবো। তৈল বল কী সত্য? তৈল তোমার চলে যাইতে হবে ইন্ডিয়ায়। তখন ইন্ডিয়ায় ছিল এই নাটুমির ধুতি, হিন্দু মুসলমান সবাই পরত সেই আমলে। 10 গন্ডা ধুতি নেসতে হবে আর 10 গন্ডা পাঞ্জাবি, 10 গন্ডা এক্সারসাইজ গেঞ্জি। তখন মালেক কাজী বলল শাখা এইগুলো এনজিলি কি খলজিখালি দখল হবে? তৈল হ্যাঁ দখল হবে। এইবার মালেক কাজী নিজেই গেল ভারতে, কলকাতায় গেল, যে ভালো ভালো ধুতি আর পাঞ্জাবি আর এই গেঞ্জি এনলো 10 গন্ডা করে, মোট হয় 30 গন্ডা এনে শাখার বললো এইসব নিয়েছি, কী করবি কর। তো বললো এখনও কাজ আছে। তা কী কাজ আছে? এভাবে হবে না বাপ, তো কী করতে হবে? চললো তোমার ময়রা ভিএন করতে হবে, বাড়িও ময়রার কাজটা কিনে নিয়ে আসলে কোনো কাজ হবে না। তখন কাজী বললো আমার কি খুন করবি? তো হচ্ছে খুনির আরও ওপরে হয়ে যাবেন, বিষয় খাতে গেলে ধৈর্য ধরতে হবে। কাজী শাখার কথা শুনে আবার সেই সেক্টিভাসটা ময়রা করলো। তখন তো ময়রা খুব কম ছিল, খুব মানে সেখানে এরকম ময়রা ছিল না, এখন যেরকম রয়েছে। তো এই ময়রা ভিএন করে মিষ্টি মেটাই করলো, গরু গাড়ির 5 গাড়ি
আর সেই রকম কুমির বাড়িতে হাঁড়ি কুড়ি এনে এবার গাড়ি টাড়ি সাজাই দিল, দে মিষ্টি মেটাই নিয়ে গাড়ি টাড়ি সাজাই দিল, দে বলল যে আব্বা তুমি ওই গাড়ি তোটো। মালেক কাদির বলল ওই গাড়িতেই থাকবা, যেয়ে বলরাম স্বর্ণকারের বউ আছে, বিজয় বাবুর মা, বিজয় বাবু হইল পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে, ও কলকাতা, এই মাছের আড়ত ছিল ওদের ওই 13,000 বিঘি জমি স্টেটের মাছ দিত সব কলকাতা। এই বলরাম ওজার পা জোড়াই ধরবি, তা ছেড়ে দেবা না, পা জোড়াই ধরি উম্মা জোড়াই ধরি রাখবা আর মামা করবা, আর বলবা যে মা আমি এটা দায় পড়ে গেছে, সেই দায় যত সময় উদ্ধার না হবে আমি পা সাইড দেবো। যে বলছিল আব্বা পা ধরে ধরবে, সে কি তার পালিত ছেলে না নিজস্ব? পালিত ছেলে, এই শাখা হইল গে পালিত ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। শাখা পালিত ছেলে, এই ছেলের কথা মতো মালেক কাজী কাজ করেছে। এইবার বলরাম শেখরার মার যে পা জোড়াই ধরেছে, এখন বলরাম শেখরা বলতেছে, ওর মা বলতেছে যে তুই পা জোড়াই ধরে যাও, কী হইয়েছ বলো। তো হইতে বলবো না মা, যত সময় তুমি না কথা বললো, তো হইতে পায়ে কি কথা বলে, তুই পা ছেড়িয়ে দে, যা হইয়েছ আমি তোর বিচার করবো। তো হইল না, তুমি যত সময় আমার সেই জিনিস না করে দেবো আমি পা ছেড়ে দেবো না। তো হইতে একবার মুখ দিয়ে বল আমি করবো। তো তখন ওই মালেক কাজী পা ছেড়ে দিয়েছে, দিলি বলল কী বল। তো হইতে আমার খলসিখালি বিজয় বাবু করতেছে এই জমি আমার দিতে হবে, জমি আমার, কাগজপত্রের জমি আমার জমি। এখন এই বলার পরে তখন তো ফোন ছিল না, ছিল টেলিফোন। ওর সোসাইটি আছে দেবী শহরে, এখনও আছে। এই সোসাইটি ফোন করলো, ফোন করলি বিজয়বাবু এসলো। এসে তো খুব মোশন করতেছে, মার সাথেও করতেছে, ওর নিজের স্ত্রীর সাথেও করতেছে যে এখন সংবাদ দিস কেন। তো দিছি কাজ আছে। ওই বিজয়বাবুর বউ বলতেছে জীবন যৌবন সব তোমার দিছি, আজকে আমার একটা কথা রাখতে হবে। তা কী কথা? খলসিখালি ছেড়ে দিতে হবে। আমার হইলো 5 ছেলে, তুই বড় সওয়াল, আর এক সওয়াল আছে জবেদ আলী হাজি, সে মুসলমান, সে আমাদের এই ফান্ডে থাকে। সব ছেলে তার মেজি ছেলেকে রাখি, তার ছোটো ছেলে হইলো মালেক কাজী, খলসিখালি ছেড়ে দিয়ে। যখন বলিয়েছে মার কথা রাখতে হবে, তো বললো মা খলসিখালি ছেড়ে দিলে আর কোনো দাবি আছে? তো বললো না, এই দিয়ে দে। এইবার বিজয়বাবু খলসিখালি ছেড়ে দিল। দিলি বলল, বিজয়বাবুর মা বলল যা খোকা, এইবার তুই গিয়ে বীজ খেয়াল করবি যা। তখন ধান ভর্তি ছিল। তখন ওই যে ওদের আর এক ভাই ছিল ওই জবেদ আলী হাজি, এনার বড় ছেলের নাম ইমান আলী। ইমান আলী ওরগা বলল শালা চাড়াল মাথায় উঠেছে নাই, আমার গা নিয়ে জমি জায়গা দখল করে নিয়েছে, আর আমার গা কথা, আমার কথা শুনলি নে। ইমান তখন ওই সোসাইটির ইও সাহেব ছিল, আমার কথা শুনলি নে, জমি ছেড়ে দেবো না। ইমান যেখানে বলে তখন বিজয়বাবুরা সব হাত পা ধোয়া করতেছে, বলতেছে খোকা সবার করে নিয়ে দিতে ছেড়িয়ে তোর কী দাবি বল। তৈল খলসিখালির ধান আমি কেটে নেবো, এই দাবি। তো এরা অর্ডার দিল যে কাজীর বললো যে ধান কোটা দেওয়া। তৈল ধান নিল তো আমার কী দিলি, তাহলে আর উপকার কী হইলো। তৈল ধান কিছু দিতে হবে। তো অর্ধেক ধান ইমান কেটে নিয়ে বিল ছেড়ে দিল, দিলি মালেক কাজীকে উঠিয়ে এইভাবে খেটেছে। কিন্তু এই যে মালেক কাজী এর একটু কথা বল, উনি কি কাগজপত্র তো নাই ওনার, না, কিন্তু উনি কি শুধু ওই ধুতি মিষ্টি নে ধুতি পা ধরি জোর করি ধরে এই সম্পদ। আচ্ছা 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 সেটাই। কিন্তু এদের কোনো কাগজপত্র নেই। যে বিনিময়টা করলো, লিজ ডিডটা করলো 3 জন চৌধুরী, কোনো রক্তের কালেকশন নেই, বা 3 জন চৌধুরী কোনো ভাই না। এদের কোনো জমি তখন ছিল পাকিস্তানে এদের 1 শতক জমি নাই। জমি নাই মানে জিতেন্দ্রনাথ চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরী আর এই সুরেন চৌধুরী, এরা 3টা ভোবা, 3টার কাছ থেকে এই কাজ করে নিল মালেক কাজী। একটা হইলো 52 সালের বাংলাদেশে যে লোক বিনিময় করলো তার তো কোনো সম্পত্তি নেই, কিন্তু বিনিময়টা কিভাবে হইলো? বিনিময়টা তার কোনো সম্পত্তি নেই। তো এই সম্পত্তিটা বিনিময় কিভাবে হইলো, এই জিনিসটা আমরা মোটে বুঝতে পারছি না। এখন
বর্তমানে আমার বাপ দাদার গা জমি, ঠাকুর দাদার গা, এই সম্পত্তি আমরা এসে এখন কাগজপত্র পাইছি, তাই নিয়ে আমরা লড়তেছি। আর এই অনিলবাবুর গুলি করল এই মালেক কাজীর ছেলে গোলাম কাজীরা সহতাকারী করি বাংলাদেশ স্বাধীনের পরপরই, যাতে রায়টা না আনতে পারে। অনিলবাবু থাকলে এরা কাগজপত্র নিয়ে লড়তে পারবে না মালেক কাজী, তাই এই গুলি করলো, গুলি করিয়ে এর শেষ করে দিল। যে এখনও সেই সম্পদ এরা খায়, কোন আইনি খায় এই জিনিসটা আমরা মোটে বুঝতে পারছি না। এটা আমার দাবি, আমরা যেন এই সম্পত্তিটা পাই। ডক্টর ইউনূস এখন বর্তমান রাষ্ট্রপতি হয়ে রয়েছে, আর বাংলাদেশে যে ছাত্ররা বাংলাদেশটা উচ্ছেদ করেছে হাসিনার কাছ থেকে, তাই ছাত্রজীবীদের কাছ থেকে, মেধা ছাত্র ভাইদের কাছে আমার বড় দাবি থাকলো, খলজিখালির সম্পদ আমার বাপ দাদাদের সম্পদ, আমরা ডিএস মালিক, এস এ মালিক, সিএস মালিক, কওলা মালিক, আমলনামা মালিক, এই সম্পদ আমরা ফিরে পাই, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ, খোদা হাফেজ।